এক নৃশংস হত্যাকাণ্ড নিয়ে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাতের অন্ধকারে এশা নামের এক মেয়ের উপর চালানো হয় শারীরিক নির্যাতন, এমনকি তাকে খুন করে তার মাথাটাও কেটে নিয়ে যায় খুনি। এই ভয়ঙ্কর খুনের তদন্তে নামে ইন্সপেক্টর লিনা। এখন দেখার বিষয় এটি, লিনা কি পারবে শেষ পর্যন্ত এই কেসটা সলভ করতে আর আসল কালপ্রিটকে ধরতে, নাকি নিজেই পরিণত হবে খুনির পরবর্তী টার্গেটে? সেটাই দেখব আজকের গল্প এশা মার্ডারে। শুরুটা হয় নভেম্বর 2022 সালে, যেখানে এশা নামের এক নার্সিং স্টুডেন্টকে দেখা যায়। এখানে আমরা জানতে পারি এশার একটা বয়ফ্রেন্ড আছে। সে তাকে কল করে বলতে থাকে বাসে করে আসা যাওয়া করতে, আর তার যত টাকা লাগবে সে তাকে দিয়ে দিবে, সে যেন কোনো চিন্তা না করে। এশাও তখন এর উত্তরে বলে ঠিক আছে, সে টাকাটা নিয়ে নিচ্ছে আপাতত, কিন্তু সে জব পেলে তার সব টাকা ফিরিয়ে দিবে। আর সে তার বয়ফ্রেন্ডকে বলে তোমাকে তখন কিন্তু সে টাকাটা নিতেও হবে, তুমি কিন্তু মানা করতে পারবে না। তার বয়ফ্রেন্ড তার এই কথা শুনে হেসে দেয় আর বলে ঠিক আছে নিয়ে নিব। তাদের দুজনকে দেখলে বোঝাই যায় যে তাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো। তারা একে অপরকে অনেক ভালোবাসে। সারাদিনে সময় পেলে এশা তার সাথেই থাকে। খুব আনন্দেই তাদের দুজনের জীবন চলছিল। এক রাতে এশার বাড়িতে এক অজানা ব্যক্তির প্রবেশ হয়, আর সেই অজানা ব্যক্তি এশাকে মর্মান্তিকভাবে খুন করে। এত ভয়ঙ্করভাবে তার বডির কাটাছেঁড়া করে যা বর্ণনাও করা যাবে না। এবার কেন কেউ এশার সাথে এমন করলো সেটাই আমরা এই গল্পের মাধ্যমে সামনে জানতে পারবো। তার কি এমন দোষ ছিল যে তার এই পরিণতি হলো? যাক, দৃশ্য চলে আসে পরদিন। রহমান নামের একজন পুলিশ স্টেশনে এসে বলে আমি তাকে আমার পরিবারের একজনই ভেবেছি, আমরা যা খেয়েছি তাকে তাই খাইয়েছি, কিন্তু এভাবে চলে গেল কিভাবে সেটাই বুঝতে পারছি না। পুলিশ তখন জিজ্ঞেস করে প্রেম ভালোবাসার কাহিনী নাকি? রহমান বলে না না, এরকম কিছু হবে না, এটা তার বিশ্বাস। পুলিশ তখন জিজ্ঞেস করে আপনি কিভাবে নিশ্চিত? রহমান বলে না, মানে আমি ধারণা করছি আর কি। অন্যদিকে আমরা পুলিশ অফিসার লিনাকে দেখতে পাই। লিনাকে আজ পোস্টিং অর্ডার দেওয়া হয়েছে আজিমপুরে। সে বেশ চতুর একজন পুলিশ অফিসার, তবে লিনার জীবনের একটা খারাপ অতীত রয়েছে, আর সেটা সেই আজিমপুরের সাথেই জড়িত। তাই সে আজিমপুরের পোস্টিং দেখে খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ে। ছোটবেলায় তার সাথে এমন কিছু হয়েছিল যার ট্রমাটা এখনো তার মধ্যে রয়ে গিয়েছে। ঠিক একইভাবে সেদিন রাতে লিনা তার হাজবেন্ডকে জানায় যে তার পোস্টিং হবে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। আমরা জানতে পারি লিনার একটা ছোট্ট মেয়েও আছে। দৃশ্য চলে যায় পরের দিন। লিনা তার ইউনিফর্মটা পরে নেয়। তাকে তার হাজবেন্ড ইউনিফর্মে দেখে বলে বাহ, বেশ অনেকদিন পর এই পোশাকে দেখলাম তোমাকে। বোঝাই যায় লিনার হাজবেন্ড কতটা বেশি সাপোর্টিভ, আর সে তার জন্য অনেক বেশি প্রাউড ফিলও করে। লিনাও তখন নিজেকে দেখে বলতে থাকে হ্যাঁ, এখন নিজেকে চিনতে পারছি। অবশেষে ডিটেকটিভের লাইফ শেষ হলো। অর্থাৎ সে এতদিন ডিটেকটিভ হিসেবে কাজ করে এসেছে, তবে তার তো পুলিশে থাকার ইচ্ছা ছিল, তাই এখন তার অনেক বেশি ভালো লাগছে। লিনার মা তখন লিনাকে বলে দেখ, সবসময় মাথা ঠান্ডা করে কাজ করবি, আর এই জায়গার কিন্তু কোনো দোষ নেই। মানুষ খারাপ হলে সেই জায়গাটা খারাপ হয়ে যায় না, তাই মনে কিছু রেখে কাজে যাস না, সবকিছু মন থেকে ঝেড়ে ফেল। লিনাও তখন বলে হ্যাঁ মা, ঠিক আছে, আমি তোমার কথা মাথায় রাখবো। তাও লিনা যখন যাচ্ছিল তখন তার সেই অতীতের খারাপ স্মৃতিটা বারবার মনে হচ্ছিল, আর তার চোখ বেয়ে অঝরে অশ্রু পড়তে থাকে। তার সাথে কি এমন ঘটেছিল তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। আজ দেখা যায় একটা ছেলে এশার বাড়িতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরই সে দৌড়ে বাইরে চলে আসে আর একেবারে বমিই করে ফেলে, কারণ সেই ঘর থেকে প্রচন্ড রকমের মানুষ পচা গন্ধ আসছে। তারপরই দেখা যায় পুলিশ চলে আসে সেখানে, আর এই খবর লিনার কাছেও যায়। লিনা তখন জিজ্ঞেস করে ক্রাইম সিনের কি অবস্থা? অফিসার সিরাজ জানায় ম্যাডাম, রুমের আশেপাশে যাওয়ারও কোনো উপায় নেই, মারাত্মক লাশ পচা গন্ধ, খুবই বাজে অবস্থা সেখানের। লিনা তখন জিজ্ঞেস করে বাড়িতে আর কে কে থাকে? অফিসার জানায় এটা হচ্ছে একটা বাড়িওয়ালার ফ্ল্যাট, ভিকটিম এখানে এক রুমের সাবলেট থাকতো, এখন তো বাড়িওয়ালাও নিখোঁজ। এসব শুনে লিনা বলে ডিবি থেকে কেউ কি এসেছে? তখনই সেখানে ডিবি অফিসার শফিউদ্দিন চলে আসে। তারপর লিনা সবাইকে নিয়ে সেই রুমের সামনে আসে। দরজাটা লাগানো ছিল ভেতর থেকে, তাই অনেকক্ষণ ধরে চেষ্টা করা হয় ওই দরজা ভাঙার। অনেক চেষ্টার পর একজন যখন দরজাটা ভাঙতে সক্ষম হয় তখনই একটা ব্লাস্ট হয়ে যায়। অর্থাৎ ব্লাস্টের সবকিছু সেই কিলারই ফিট করে গিয়েছিল। যেহেতু ছোটখাটো ব্লাস্ট হয় তাই রুমের বেশি ক্ষতি হয় না। লিনা তখন তার টিম নিয়ে ভেতরে প্রবেশ করে, আর তখনই সে এশার লাশটা দেখতে পায়। কিন্তু সে তার লাশ একবারের বেশি দুইবার দেখার সাহস করতে পারে না, সেটা এতটাই ভয়ানক ছিল। এরপরে একজন অফিসার এসে চেক করে বলে বুকের মধ্যেই তাকে কম করে হলেও 30 থেকে 40টা স্ট্যাব করা হয়েছে। লিনা এই কথা শুনে বলে একটা জানোয়ারেরই কাজ হবে এটা। মানুষ কিভাবে এতটা নৃশংস হতে পারে?
শফিউদ্দিন তখন বলে, আমার 17 বছরের চাকরি জীবনে এমন বিভৎস লাশ আমি আগে দেখিনি স্যার। তখনই খোঁজাখুঁজি করতে করতে লিনা সেখানে একটা মোবাইল ফোন পায়। সেই ফোনটা ছিল এশার। এদিকে এশার কলেজে তার বান্ধবী তাকে না পেয়ে রাইসাকে বলে, কি রে, এশা তো পরীক্ষা দিতে আসছে না, তার কি খবর বলতো। রাইসাও তখন বেশ চিন্তিত হয়ে যায় আর কল করে এশার নাম্বারে। তখনই কলটা রিসিভ করে লিনা। তার বান্ধবীরা এশার কথা জিজ্ঞেস করলে লিনা শুধু এতটুকু বলে, তোমরা তো এশার বাসার অ্যাড্রেস জানো তাই না, তাহলে দ্রুত এখানে চলে আসো। রাইসার তার বান্ধবী দ্রুত সেখানে চলে আসে, কিন্তু এসেই এশার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। শফিউদ্দিন তখন বলে, ম্যাম, আমি তো সব কাজ করে ফেলেছি, এখন কি লাশ মর্গে পাঠাবো? লিনা জিজ্ঞেস করে, লাশের মাথা ছাড়া? মাথা কোথায় পাবো? পুলিশ অফিসার বলে, কত বড় খারাপ হলে এত নৃশংস হত্যাকাণ্ড করতে পারে? একটা মানুষের মাথা কেটে নিয়ে গেছে, ভাবা যায় সে মানুষ কিভাবে হতে পারে। লিনা বলে, আমি এই কেসটাকে স্পেশাল টাস্ক হিসেবে নিয়েছি, ততদিন পর্যন্ত এই কেস ক্লোজ হবে না যতদিন না আমি খুনি পর্যন্ত পৌঁছে যাচ্ছি। আর শামীম, তুমি বাড়িওয়ালার খোঁজ করো তো। এরপর সে শাফিকে বলে, শাফি, সার্চ শুরু করো, সেই মাথাটা খুঁজে বের করো। এবার তারা সবাই তাদের কাজ শুরু করে দেয়। লিনাকে তখন এশার মা কল করে আর কান্না করতে করতে বলে, আমার মেয়ের মাথা পেয়েছেন? লিনা বলে, না, আমরা খোঁজ করছি। এশার মা তখন জিজ্ঞেস করে, কে আমার মেয়েটাকে এইভাবে খুন করলো? সে কার কি ক্ষতি করেছিল যে তাকে এত বড় শাস্তি দিল? আমি জানতে চাই সেই খুনিকে। আর আপনার না একটা মেয়ে আছে, আপনার মেয়ের সাথে যদি এমন হতো তাহলে আপনি সেই খুনির যেই অবস্থা করতেন ঠিক তেমনি আমার মেয়ের খুনির অবস্থা করবেন। আমি এর সঠিক বিচার চাই, না হলে আমি কাউকে ক্ষমা করব না। লিনা তখন বলে, আমিও নিজেকে ক্ষমা করতে পারবো না, তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব, এর শেষ দেখে ছাড়বো। এরপরই পুলিশ স্টেশনে বাড়িওয়ালার বউ রুমিকে আনা হয়। রুমি তখন ফ্ল্যাশব্যাকে যায় আর দেখা যায় সেদিন রাতে বাড়িওয়ালা মানে রুমির হাজবেন্ড হঠাৎ করেই বাইরে থেকে আসে। এসে রুমির সাথে কোনো কথা না বলে সিগারেট টানতে থাকে আর বেশ নার্ভাস হয়ে যায়। রুমিও এটা খেয়াল করে আর তাকে বারবার জিজ্ঞেস করে, কি হয়েছে, সে কথা বলছে না কেন? তার হাজবেন্ড উত্তর দেয়, কথা কি বলবো, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। রুমি তখন দেখে সদর দরজা খোলা, তাই সে জিজ্ঞেস করে, দরজা খোলা কেন, তুমি কি বাইরে ছিলে? আমি জানতাম তুমি একটা চরিত্রহীন আর তুমি কখনো ঠিক হবে না, তাই আমি কালই বাড়ি ছেড়ে চলে যাব, তোমার সাথে আর এক মুহূর্ত নয়। বাবাকে বলে তোমার সাথে ডিভোর্সও করে নিব। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। এবার পুলিশ স্টেশনে আনা হয় বাড়িওয়ালাকে। লিনা বলতে থাকে, তুমি যখন বেডরুম থেকে ডাইনিং রুমে আসছিলে তখন কয়টা বাজে? বাড়িওয়ালা জানায়, এই তো আনুমানিক 12টা বাজে। লিনা জিজ্ঞেস করে, তারপর কি? এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় দৃশ্য। দেখা যায় বাড়িওয়ালা আরিশ লুকিয়ে লুকিয়ে বাইরে আসে। সে খাবার নিয়ে আসে এশার ঘরে। এশা তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি এত রাতে? আরিশ বলে, আমি এসেছি তোমাকে খাবার দিতে। এশা বলে, কিন্তু ভাইয়া, আমি তো খেয়ে নিয়েছি। আরিশ তখন তাকে বলে, আরে তাতে কি হয়েছে, আমার খাবারটাও খেয়ে নাও। এশা তখন বলতে থাকে, ভাইয়া, অনেক রাত হয়েছে, আপনি প্লিজ যান এখন, না হলে আপা খারাপ ভাববেন। আরিশ তখন এশার সাথে জোর জবরদস্তি করতে চাইছিল। এশা তো বারবার তাকে বারণ করে তার সাথে খারাপ কিছু না করতে, কিন্তু আরিশ তো তার কোনো কথাই শোনে না। এ লোকের আসলে চরিত্রে সমস্যা ছিল। তবে তখনই রুমি তার হাজবেন্ডকে না পেয়ে বারবার তার নাম ধরে ডাকতে থাকে, তাই আরিশ আর বেশি বাড়াবাড়ি করার আগেই সেখান থেকে চলে যায়। এই সব কথা শুনে অফিসার বলে, ও তারপর তুমি খুব ভালো মানুষের মতো এসে পড়েছ, আমাদেরকে কি তোমার বোকা মনে হয়? আমরা বেশ বুঝতে পারছি এই খুন তুমিই করেছিলে। এরপর সে বলে, ম্যাম, এখানে কেন সময় নষ্ট করছেন? ক্লিয়ার বোঝা যাচ্ছে খুনি এই বাড়িওয়ালা আরিশই। লিনা তখন শফিককে বলে তাকে নিয়ে যেতে আর ডিএনএ স্যাম্পল নিয়ে টেস্ট করতে, যাতে করে পরে সেটা মিলিয়ে দেখা যায়। লিনা আরো বলে, রুমি এবং আরিশের বক্তব্যে ছাদে কারো পায়ের আওয়াজ পাওয়া যায়, তাহলে সেদিন এরা বাদেও বহিরাগত কেউ তো অবশ্যই এসেছিল, কিন্তু সেটা কে ছিল এবার আমাদের তাই খুঁজতে হবে। এরপরই এশার বডির ফরেন্সিক টেস্ট করা হয়। টেস্টের পর ডাক্তার বলে, খুনি যেই হোক তার মধ্যে অনেক নলেজ আছে সার্জারি নিয়ে, কারণ সে ভিকটিমের বুকের এমন জায়গায় আঘাত করেছে যে সেই আঘাত অবশ্যই হার্টে গিয়ে লাগবে। তারপর গলা এমনভাবে সার্জিক্যাল কাটার দিয়ে আলাদা করেছে যেভাবে একজন সার্জন করবে। এসব শুনে লিনা বলে, তাহলে কি কিলার একজন ডাক্তার? সে বলে, হতে পারে, কিন্তু কেউ কেন এমনি এমনি এসব করতে আসবে? লিনা এবার এশার ফ্রেন্ডের কাছে আসে তার ব্যাপারে সবকিছু জিজ্ঞেস করতে। তার ফ্রেন্ড বলে, আমি এশার রাইসা ছিলাম এক আত্মার আত্মা, আমাদের সারাটা দিন একসাথেই কাটতো,
কত জায়গায় একসাথে আমরা ঘুরতে যেতাম। আমাদের তিনজনের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল এশা। এশা রাস্তা দিয়ে হেঁটে গেলে পাড়ার সব ছেলেরা তার দিকে তাকিয়ে থাকতো, আর তাকিয়ে থাকতো একটা রাজকুমার যার নাম তপু। তারা দূর থেকে দুজন দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু দুজনের কারোরই একে অপরের সাথে কথা বলার সাহস ছিল না। তারপর তাদের মধ্যে ধীরে ধীরে একটা সুন্দর সম্পর্ক হয়। তারা একে অপরের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। তাদের দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু ঝামেলা করে ওই নাসির। সে ছিল একটা পাগল টাইপের ছেলে। সে সব সময় কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, এশার জন্য অপেক্ষা করত। এশা বাইরে আসলেই তার সাথে ঝামেলা শুরু করত। সে এশার জন্য একেবারে পাগল ছিল, কিন্তু এশা কখনোই তাকে পাত্তা দেয়নি, আর এই ব্যাপারটাই তার পছন্দ হতো না। সে এশার সাথে এতই ঝামেলা করত যে এক পর্যায়ে সে তার গায়ে হাতই দিয়ে দেয়। এশা তো তখন তাকে এক থাপ্পড় দিয়ে ফেলে, আর সেখানে রাইসারাও তাকে মারধর করে সেদিন চলে আসে। এশার বাবার ক্যান্সার ছিল, তাই তাকে টাকা পয়সা দেয়া তার বাবার পক্ষে সম্ভব হতো না। তাই এশা পার্ট টাইম যা কাজ পেত তাই করত নিজের ভরণ পোষণের জন্য। অনেক কষ্টই করত মেয়েটা। এরপরই ফ্ল্যাশব্যাকে দেখা যায় এশা যেখানে যেখানে যাচ্ছে সেই সাইকো ছেলেটাও তাকে ফলো করে করে সেখানে এসে পড়ছে। এশা সেদিন রুমির মেয়েকে পড়াতে আসে। পড়ানো শেষে তার বেতন দেয় রুমির হাজবেন্ড, আর বলে, আমি তোমার জন্য কিছু করতে পারলে খুব শান্তি পাই। তুমি এক কাজ করো না, আমাদের বাড়িতেই উঠে পড়ো, একটা রুমের সাবলেট হিসেবে থাকতে পারবে। ভাড়া নিয়েও আমি কোনো ঝামেলা করব না, ঠিক আছে না? এশা তখন বলে, না ভাইয়া থাক, আমার লাগবে না। তখন এশাকে সে কিছু এক্সট্রা টাকাও দিতে চায়, কিন্তু এশা তো সেটা নেয় না। সেই সময় রুমে এসে বলে, তুমি আমাদের বাসায় এসে পড়ো না, তাহলে আমার মেয়ের পড়াশোনাতে হেল্প হবে। সেই সাথে তোমার কলেজ তো এখান থেকে কাছেই, তোমার জন্যই সুবিধা হবে। তাহলে এত চিন্তা কেন করছো, এসে পড়ো। এশা তো রুমির হাজবেন্ডের চরিত্র বুঝতে পারে, তাই সে রুমিকে মানা করে সেদিন সেখান থেকে চলে যায়। সেদিন রাস্তায় আবারও নাসির এসে ঝামেলা শুরু করে। সে এশাকে আটকে বলে, এশা, আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমার কথাটা বোঝো, একবার আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। কিন্তু এশা তো এতে খুবই বিরক্ত হয় আর চিৎকার করে বলে, আপনারা সবাই মিলে আমাকে মেরেই ফেলুন, কি চান আপনারা? দয়া করে আমাকে আমার মতো বাঁচতে দিন, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আসলে একটু আগেই সে বুঝতে পেরেছে রুমির হাজবেন্ডের মতলব কি, আর এখন আবার এই নাসির এসে ঝামেলা করেছে। সবকিছু মিলে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তাই এভাবে চিৎকার করতে থাকে। আর এক পর্যায়ে সে কান্নাই করে দেয়, আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। নাসিরও তখন আর কিচ্ছু বলতে পারে না। পরদিনই নাসির এশাকে তপুর সাথে দেখে। তারা তো বেশ হাসি খুশি ছিল। এশাকে তপুর সাথে এরকম হাসাহাসি করতে দেখে তার একেবারেই ভালো লাগে না। এটা দেখা মাত্রই সে পাগলের মতো তপুর উপর ঝাঁপিয়ে পড়ে। তপুকে তো সে খুব মারধর করতে শুরু করে। এশা তখন তপুকে বাঁচাতে নাসিরকে একটা মেরে আলাদা করে, আর আশেপাশের মানুষের কাছ থেকে হেল্প নিয়ে তাকে হসপিটালে নিয়ে আসে। নাসির তখন চিৎকার করে বলে, যদি তুই আমার না হোস আমি তোকে অন্য কারোরই হতে দিব না এশা। কিন্তু এশা তো এসব কোনো কথাতেই পাত্তা দেয় না। একদিন এশাকে কল করা হয় থানা থেকে, কারণ তপু একটা ফ্রড ছিল। এশা জানতো তপু ব্যাংকে জব করে, আর ফার্মেসি বিজনেস হচ্ছে তার ফ্যামিলি বিজনেস। কিন্তু আসলে তো সেই ফার্মাসিতেই পার্ট টাইম জব করত, আর সেখান থেকে এশাকে টাকা চুরি করে এনে দিত। তাই আজ সে চুরি করতে গিয়ে মালিকের কাছে ধরা পড়েছে। তখন এশার নাম্বার পেয়ে পুলিশ তাকেই কল করে সবকিছু জানিয়ে দিয়েছে। এরপর তো এশা পড়ে যায় মহা বিপদে। তার টিউশনি থেকে শুরু করে সব ইনকাম করার পথ বন্ধ হয়ে যায়। তপুও নেই তাকে সাপোর্ট করার জন্য। যে বাড়িতে থাকতো সেখানে ভাড়া অনেক জমে যাওয়াতে তাকে সেখান থেকেও বের করে দেয়া হয়। কিছুদিনের জন্য সে রাইসার বাড়িতে ওঠে, কিন্তু সেখানেও তার পেছনে পড়ে যায় বাড়ির মালিক। তাই তার বউ তাকে সন্দেহ করে এশাকে বের করে দেয়। আসলে সুন্দর হলেও অনেক সমস্যা। কিছু কিছু খারাপ মানুষই থাকে, সুন্দরী মেয়ে দেখলেই তাদের পেছনে পড়ে যায়। এরপর আর কি, এশা সব জায়গায় হেল্প চাইতে থাকে, কিন্তু কোথাও হেল্প না পাওয়ায় বাধ্য হয়ে উঠে পড়ে রুমির বাড়িতে। বর্তমানে লিনা রাইসার বাড়ি এসে নাসিরের ঠিকানা জানতে চায়। রাইসা বলে ওই ছেলের জন্য এশা ঘরবন্দি হয়ে গিয়েছিল। এবার পুলিশ অফিসার সামির নাসিরের খোঁজে আসে, আর একসময় তাকে পেয়েও যায়। সে বাইকের বিভিন্ন সমস্যা সমাধানের কাজ করে। সামির তখন তার বাইক ঠিক করানোর বাহানায় চলে আসে তার কাছে, কিন্তু নাসির তাকে চিনে ফেলায় তার এই বাইক নিয়েই সেখান থেকে পালাতে শুরু করে। সে বুঝতে পেরেছিল এরা পুলিশ আর তারা তার জন্যই এসেছে, তাই সে কোনো মতে সেখান থেকে পালায়।
তখন সামির আর তার টিমও নাসিরকে ফলো করে। একটা সময় লিনা তাকে ধরেও ফেলে। এরপর লিনা একটা জায়গায় নাসিরকে বেঁধে রাখে আর তাকে প্রশ্ন করে এশার ব্যাপারে। নাসির জানায়, আমি তাকে ঘৃণা করি কারণ সে আমার ভালোবাসাকে এড়িয়ে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল। লিনা বলতে থাকে, তা তোর সাথে সম্পর্ক করলে তোর ভালোবাসার উচ্চ মূল্য দিত সে, তাই তো? হ্যাঁ। নাসির বলে, আপনি সবই জানেন, তাহলে কেন বলছেন? লিনা বলে, না, আমি সব জানি না। এশার মাথা কোথায় আমি জানি না, তাই বল এশার মাথা কোথায় রেখেছিস? কি হলো বল? তখনই সেখানে শফি এসে লিনাকে বলে, এশার বাসার তালার ফিঙ্গারপ্রিন্টের সাথে এই নাসিরের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। লিনা এসব শুনে নাসিরকে বলে, এসবের উত্তর কি আছে তোর কাছে? কি হলো বল? তখন অনেক মারধর খেয়ে নাসির বলে, হ্যাঁ, আমি সেদিন এশার বাসায় গিয়েছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নাসির এশার জন্য কিছু গিফট কিনে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, কিন্তু সে রাতে গিয়ে সে দেখে বাসায় তপু এসেছে লুকিয়ে। তাই নাসির প্রচন্ড রেগেমেগে একটা তালা চাবি কিনে আর সেটা গিয়ে লাগিয়ে দেয় এশার ঘরে, যাতে করে তপু পালাতে না পারে আর সবাই তাদেরকে একসাথে হাতে নাতে ধরতে পারে। লিনা এসব শোনার পর বলে তপুর খোঁজ করতে। এবার সিনিয়র ডিবি রায়হান কল করে শফিকে ডেকে পাঠায় আর রায়হান তাদেরকে দেখে বলে, আপনারা নাকি অতি জ্ঞানের ভান্ডার খুলেছেন, তাই আমিও এসেছি আপনাদের কেস থেকে কিছু জ্ঞান অর্জন করতে। চলুন আমাকে ডিটেলস বলে উপকৃত করুন। রায়হানের এই কথাবার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছে তার মোটেও পছন্দ হচ্ছে না যে লিনা এই কেসটা নিয়ে এত দূর এসেছে। প্রফেশনাল জেলাসি বলে যাকে আর কি। পরদিনই সিনিয়র অফিসার লিনাকে জিজ্ঞেস করে, ভিকটিমের মাথার কি খবর? লিনা জানায়, পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করছি। নাসিরকে গ্রেফতার করেও তেমন কিছুই পাওয়া যায়নি। আমার মনে হয় সে কিলার নয়, কিলার অন্য কেউ। অফিসার বলে, এভাবে কেস সমাধান করা যাবে না, পারলে বলো, না হয় এটা রায়হানকে হ্যান্ডওভার করে দাও। রায়হান তখন এসে লিনাকে বলে, তা কেমন কেস যাচ্ছে জুনিয়র? লিনা জানায়, ভালোই। রায়হান তখন বলে, তো কেস সমাধান না করে এসপি অফিসে ঘোরাঘুরি কেন? নাকি ভেবেছ সবকিছু শেষ? লিনা বলে, না, সবে তো শুরু। রায়হান তখন বলতে থাকে, তাহলে দ্রুত শেষ করো, না হলে এই কেস নেভার এন্ডিং এ চলে যাবে। লিনা বলতে থাকে, নতুন জায়গায় একটু সময় তো লাগবে, কিন্তু হয়ে যাবে, আমি কেস সলভ করে ফেলবো, একটু সময় দিতে হবে আমাকে। রায়হান বলতে থাকে, না, এটা তোমার জন্য একদমই নতুন জায়গা নয়। তোমার বাবার চাকরির কারণে এখানেই তোমার বড় হয়ে ওঠা। ভালো স্মৃতির পাশাপাশি কিছু খারাপ স্মৃতিও এই জায়গায় আছে। যাই হোক, আর বেশি কিছু বলছি না, আসতে পারো তুমি। লিনাও তখন কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে লিনার জন্য একটা পার্সেল পৌঁছে যায় তার বাসায়। এদিকে লিনা তপুকে ধরতে আসে তার টিমের সাথে। এসেই দেখে আগে থেকেই রায়হান তাকে ধরে নিয়েছে। সে তখন লিনাকে বলে, তোমাকে একটা ইনফরমেশন দেই, এই কেসের প্রাইম সাসপেক্ট তপু আমার হাতে আছে, আর তুমি ডিলিট এই কেস থেকে, বুঝতে পারলে? লিনা তো তখন খুব ক্ষেপে যায়। অফিসার সিরাজ তখন বলে, লিনা ম্যাডাম, এখানে শফি উদ্দিনের দোষ নেই, আসলে রায়হান স্যার জোরাজুরি করায় তাকে তপুর ব্যাপারে বলতে হয়েছে। লিনা তখন বলে, বলাতে কোনো দোষ নেই, কিন্তু দোষ হয়েছে একটা বিষয় গোপন রাখায়। সিরাজ তখন জিজ্ঞেস করে, কি সেটা? লিনা তখন বলে, আমাকে তোমরা এটা বলনি যে এই কেসটা রায়হান স্যার দেখছেন। এদিকে তপুকে রায়হান ধরে জিজ্ঞেস করে সে কি করেছিল এশার সাথে। তপু বলে, আমি তাকে কিচ্ছু করিনি, আমি রাতে গিয়েছিলাম তাকে একটা খবর দিতে। এবার দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় তপু এশাকে এসে বলে, আমার না এবার সত্যিই ব্যাংকে চাকরিটা হয়ে গেছে, আগামী 3 মাস পর আমরা একটা বড় বাড়ি নিব, সেখানে তুমি আর আমি থাকবো, শুধু আমরা দুজন। এসে এসব কথা শুনে বলে, এই কথাটা তো তুমি আমাকে কল করেও বলতে পারতে, এত রাতে এখানে আসলে কেন? জানো না আমার পরীক্ষা, আর মানুষজন দেখলেই বা কি বলবে? তপু তখন বলে, জেল থেকে বেরিয়ে আসার পর একদিনও তুমি আমার সাথে কথা বলেছিলে? তুমি তো রাগ করে আমার সাথে দেখাই করনি, আমার অনেক বেশি খারাপ লাগছিল, তাই আমি তোমাকে দেখতে এসেছি। এসব শুনে এশা বলে, তো এখন দেখা হয়েছে তো, এবার যাও, আমার পড়াশোনা সব পড়ে আছে। তখনই তপু এশার সাথে একরকম ইমোশনাল ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর ওই সময়ই বাইরে আওয়াজ পাওয়া যায়, যেটা মূলত নাসিরের ছিল। নাসির তখন যায় তালা আনতে, আর এই সময়ই বেরিয়ে যায় তপু। তাই নাসির তপুকে ছাড়াই ঘরে তালা দিয়েছিল। বর্তমানে এইসব শোনার পর শফি ডিএনএ রিপোর্ট আনে, যেখানে স্বাভাবিকভাবেই ডিএনএ পাওয়া যায় তপুর, যেহেতু সে সম্পর্ক করেছিল এশার সাথে। আর এই টেস্টের উপর ভিত্তি করেই রায়হান বলে দেয়, এই তো কেস সমাধান হয়ে গেছে, কাল একটা প্রেস ব্রিফিং ডাকবে আর একে কোর্টে চালান করে দাও। আসলে রায়হান হচ্ছে শর্টকাট করার লোক, তার এত ইচ্ছে নেই আসল নকল খুঁজে সত্যিকারের অপরাধীর কাছে পৌঁছানো। সে কোনো মতে কিছু প্রমাণ পেলেই হলো আর তার কেস সমাধান। এবার তো তপু খুব বাজেভাবে ফেসে যায়, তাই সে বারবার হেল্প চাইতে থাকে, কারণ সে বলছিল সে এশাকে খুন করেনি। শফি বলে, তোর আগের জন্মের কোনো পাপ রয়েছে নিশ্চয়ই,
সেটারই প্রায়শ্চিত্ত হবে এই জন্মে। কিচ্ছু করার নেই, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। সেদিন রাতেই লিনা তার হাজবেন্ডকে বলে, আমার মনে হচ্ছে আমি একটা ভুল ডিরেকশনে যাচ্ছি। তার হাজবেন্ড এসব শুনে বলে, তাই নাকি, তাহলে রাইট ডিরেকশনটা কি? লিনা জানায়, আমি এই এলাকার ক্রাইম প্যাটার্নটা জেনেই ইনভেস্টিগেশনে নেমে গিয়েছিলাম, আর সেটাই আমার মারাত্মক ভুল হয়েছে। তখনই তার মা পার্সেলটা এনে বলে, তুই অর্ডার করেছিলি? লিনা অবাক হয়ে বলে, কই না তো, আমি তো কিছু অর্ডার করিনি। তার হাজবেন্ডও বলে সে করেনি। তাই লিনা বেশ কৌতূহল নিয়েই পার্সেলটা ওপেন করে, আর সেখানেই একটা কেক পায়। সেই কেকের সাথে একটা চিরকুটও ছিল যেখানে লেখা ছিল আই লাইক ইউ। লিনা তখন সেটার স্মেল নেয় আর মনে করে এই একই স্মেল সে এশার বাসায়ও পেয়েছিল। এশার বাসায় যে কেক ছিল সেটার মধ্যে। তাই লিনার কিছু একটা সন্দেহ হয়। এবার লিনা থানায় এসে কিছু পুরনো কেস ফাইল স্টাডি করে আর একটা বিষয় বুঝতে পারে। লিনা তখন সিরাজকে বলে, এখানে 3টে খুন হয়েছে ঠিক 14 ফেব্রুয়ারির পর, অর্থাৎ কিলার ভ্যালেন্টাইন্স ডে হান্টার। সে যাকে পছন্দ করে তাদেরকে একটা বিশেষ রকমের কেক উপহার পাঠায়, তারপর অপেক্ষা করে উত্তরের। উত্তর না পেলে সে ওই মেয়েকে খুন করে ফেলে আর তার বডির কোনো একটা বিশেষ পার্ট সে কেটে নিয়ে চলে যায়। এই কিলার আমাকেও একটা কেক পাঠিয়েছে। সিরাজ এই কথা শুনে ঘাবড়ে যায় আর বলে, কি বলছেন, তার এত বড় সাহস? লিনা বলে, সাহস নাকি চ্যালেঞ্জ করলো আমাকে সেটাই দেখবো আমি। লিনা এবার কেকের ছবিটা বিভিন্ন বেকারিতে দেখায়। সে জানতে চাচ্ছিল এই কেকটা কে নিয়েছে আর কোথা থেকে নিয়েছে, কিন্তু যত দোকানেই দেখানো হয় তারা জানায় এটা তাদের শপের নয়। তখন লিনা রহমানের বেকারিতেও যায়। রহমান বলে, এরকম কেক আমি আমার 30 বছরের বেকারির জীবনে দেখিনি। এটা আমাদের এলাকার কোনো শপেরও হবে বলে মনে হয় না। লিনা তখন বলে, কেকটা যদি হোমমেড হয় তাহলে বেকারির শপের চেনার কথা না, কিন্তু কেক হোমমেড হলেও এটা বানানোর উপাদানগুলো তো দোকান থেকেই কেনা হয়েছে, তাই সেখানেই খুঁজতে হবে। লিনা এবার কেক বানানোর জিনিসপত্র যেই দোকানে পাওয়া যায় সেই সব দোকানে খোঁজ করতে থাকে। সে গিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আপনার এখান থেকে কেক বানানোর উপাদান নিয়ে বাসায় কেক বানায় এমন কে কে আছে? দোকানদার জানায়, এরকম তো অনেকেই আছে, আপনি কার কথা বলছেন কিভাবে বুঝবো? লিনা তখন মনে করে তার হাজবেন্ড কাগজের লেখা স্মেল করেছিল আর বলেছিল, এটা তো হসপিটালের গন্ধ মনে হচ্ছে। লিনা তখন বলে, আচ্ছা হসপিটালে কাজ করে এরকম কেউ এসে কি কেক বানানোর উপাদান নেয়? দোকানদার জানায়, হ্যাঁ আছেন একজন। লিনা তখন জিজ্ঞেস করে, কে সে? দোকানদার জানায়, মাহবুব ভাই। এবার লিনারা মাহবুবকে সেটা খুঁজতে চলে আসে, কিন্তু তারা তো মাহবুবকে পায় না, কিন্তু আসল মাহবুব সেখানেই দাঁড়িয়েছিল। লিনা তাকেই জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি মাহবুবকে দেখেছেন? মাহবুব বলে, কেন, সে তো ওখানেই ছিল, পাওয়ার কথা তো, আমি কি হেল্প করব? লিনা বলে, না না থাক, লাগবে না, থ্যাঙ্কস। লিনা সেখান থেকে যাওয়ার পরই মাহবুবকে দেখা যায়। তাকে দেখেই বোঝা যায় সে একটা সাইকো টাইপের লোক। লিনা তার হাতে টাচ করেছে বলে মনে হয় সে একেবারে গলেই পড়ে যাবে। আর মাহবুব সেদিন ক্রাইম স্পটে গিয়ে লিনার ছবিও তুলেছিল। আর এই সব কিছু ভেবে মাহবুব হাসতে থাকে। এরপর দেখা যায় মাহবুব একজনকে তার পরিচয়ে থাকতে বলে আর তাকে বলে সে ব্যাগের জিনিসগুলো যেন না ফেলে দেয়, কিন্তু নকল মাহবুব ভয়ে ব্যাগ থেকে ইনজেকশনগুলো ফেলে পালিয়ে যায়। লিনা তখন পৌঁছে সেখানে সেগুলো পড়ে থাকতে দেখে। সেদিন রাতে লিনা একা একাই মাহবুব নিয়ে ভাবছিল। তারপর সে শামীমকে কল করে আর বলে, হ্যালো শামীম, তুমি একটু মর্গের দিকে খেয়াল রাখো তো। শামীম জিজ্ঞেস করে, আবারও মর্গ? লিনা বলে, হ্যাঁ, আমরা কিছু একটা তো মিস করছি মর্গে, তাই ভালো করে সেখানে নজর রাখো। শামীমও বলে, ঠিক আছে ম্যাম। এদিকে এসপি কে রায়হান বলে, স্যার ডিএনএ তে তপুর ম্যাচ পাওয়া গেছে। এসপি বলে, ডিএনএ তো পাওয়া গেছে দুজনের, তাহলে আরেকজনটাকে? রায়হান বলতে থাকে, স্যার আমাকে আরেকটু সময় দিন, আমি সবকিছু বের করে ফেলবো। লিনা আসার পরই এসপি লিনাকে বলে, আজ একটা ডেড বডি পাওয়া গেছে, আর সেটা হচ্ছে মর্গের মাহবুবের। সবাই জানে তুমি তার পেছনে পড়েছিলে, কেন আর কি কারণে সে তোমার সাসপেক্ট লিস্টে এসেছে আমাকে বলতে পারবে? লিনা জানায়, স্যার আমি আপনাকে বলতাম, তবে সুযোগ হয়ে ওঠেনি। এসপি তখন বলে, কি বলতে আর? তোমাকে কতবার বলেছি রায়হানকে সব শেয়ার করবে, তাও কথা শুনলে না। এখন কাল সকালে তুমি এই কেসের ফাইল রায়হানকে দিয়ে দিবে, আর তোমাকে সমস্ত অফিসিয়াল কাজ থেকে সাসপেন্ড করা হলো। লিনা বলে, কিন্তু স্যার আমি তো। এতটুক বলতেই রায়হান বলতে থাকে, কি ব্যাপার লিনা, একজন সিনিয়র অফিসারকে কাজ হ্যান্ডওভার করতে এত ইগো কিসের? এই কথা বলেই তারা সেখান থেকে চলে যায়। লিনাকে তখন শফি বলে, আম সরি ম্যাডাম, এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি রায়হান স্যারকে নাসিরের বয়ান দিয়েছিলাম। লিনা আর কি বলবে, সে সেখান থেকে রেগে মেগে বেরিয়ে আসে। বাসায় এসে লিনা দেখে এক টুকরো কেক রাখা,
এবার এটা সেম ছিল এশার বাসার কেকের টুকরোর মতো। লিনা তখন তার মাকে জিজ্ঞেস করে এই কেক কোথা থেকে এসেছে। তার মা জানায় এটা পাশের বাসা থেকে পাঠিয়েছে, আজ জন্মদিন ছিল ওই বাড়িতে। এদিকে দেখা যায় একটা মানুষের কঙ্কালের ছবিতে কিছু পার্টে নাম লেখা আছে, যেমন এশার মাথা নিয়েছে সেখানে এশার নাম লেখা, টিউলিপ জেসমিন এদের আলাদা পার্টে নাম লেখা, তেমনি এখন নতুন নাম নতুন পার্টে লেখা হয়, আর সেটা হচ্ছে লিনার, অর্থাৎ কিলারের পরবর্তী টার্গেট লিনা। সে রাতে সিরাজ এসে লিনাকে বলে ম্যাম কাল সকাল 10টা পর্যন্ত এই কেস আপনার, সেই পর্যন্ত আপনি কেসটা চালিয়ে যেতে পারেন, আমরা আছি আপনার সাথে। শামীম বলে ম্যাম আমরা এত দূর এসেছি আপনার নলেজেই, তাই আমরা চাই আপনি কেসটাকে শেষবারের মতো একটু সুযোগ দিন, কিছু হলে হলো না হলে নাই, শেষ চেষ্টা করতে তার অসুবিধে নেই। সিরাজও বলে হ্যাঁ আপনিই একমাত্র এই কেসটাকে সমাধান করতে পারবেন, আর কেউ পারবে বলে আমার মনে হয় না। আমি একবার বলেছিলাম কেসটা ডিবিকে দিতে, কিন্তু এখন আমিই বলছি আপনি কেসটা রাখেন। শামীম তখন বলে এই স্লাইস কেকের হিসাবটা নিয়েই আপনি এগিয়ে যেতে পারেন, এর ভেতরই আমার মনে হয় একটা ম্যাজিক আছে। শফি তখন লিনাকে বলে সরি ম্যাম কিছু না বলেও পারছি না, খুনিরা তো কাছাকাছি গিয়েও সরে আসাটা ভিকটিম ফ্যামিলির সাথে একটা অন্যায়। এদিকে রায়হান স্যার তপুকে খুনি বানিয়ে পুরো ক্রেডিটটা নিতে চাইছে, অথচ পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ছেলেটা সম্পূর্ণ নির্দোষ। এখন ম্যাম আপনি যদি এই কেসটা থেকে সরে যান তাহলে একটা নির্দোষ ছেলে শাস্তি পাবে, আর এরকম কিলাররা শাস্তি থেকে আবারও বেঁচে যাবে। আর এটা একটা তদন্তই নয়, বরং এটা হচ্ছে এই সমাজের কিছু নিকৃষ্ট মানুষের বিরুদ্ধে লড়াই করা, আর আপনাকে এই লড়াইয়ে বিজয়ী হতেই হবে। আমরা সবাই আপনার পাশে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। এবার লিনা তাদেরকে একসাথে নিয়ে একবার কেসটাকে শুরু থেকে শুরু করার চেষ্টা করে। সে সোজা চলে আসে এশার ঘরে, আর পুরো ক্রাইম সিনটা একবার নিজেকে এশার জায়গায় রেখে কল্পনা করার চেষ্টা করে। লিনা বলে তপু এশার ঘরে প্রবেশ করলো, তারা দুজন একা কিছুটা সময় একান্তে কাটালো। এশার অনিচ্ছা থাকা সত্ত্বেও তপু তার সাথে শারীরিক সম্পর্ক করলো। হঠাৎই সেখানে আরিশ দরজায় নক করলো, নক পেয়ে তপু তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে গেল। এশা তখনও বিধ্বস্ত আর রেগে আছে, তাই সে নিজের মোবাইলটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে আরিশের জন্য দরজা খুলে দেয়। আরিশ ভেতরে ঢুকে সেই সাথে বিরিয়ানিও নিয়ে আসে। সে বিরিয়ানির প্লেটটা টেবিলে রাখে, কিছুক্ষণ সেই ঘরে অবস্থানও করে, কিন্তু তখনই সে ছাদে কারো পায়ের আওয়াজ পায়, যেই আওয়াজে রুমির ঘুম ভেঙে যায়। আর তার ঘুম ভেঙে যাওয়াতে সে আরিশকে ডেকে নেয়। আরিশও তখন সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। এরপরে তো দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল, তার মানে আরিশের পর এই ঘরে আর কেউ ঢোকেনি। এই মুহূর্তে এশা এই ঘরে সম্পূর্ণ একা, কিন্তু এশা কি আসলেই একা ছিল? এশা যদি আসলেই একা থেকে থাকে তাহলে খুনটা করলো কে? সিরাজ বলে রাইট। লিনা তখন বলতে থাকে এমন নয় তো যে তপু এবং আরিশ রুমে ঢোকার আগেই খুনি রুমে ঢুকেছিল? যদি সে ভেতরে ঢুকে থাকে তাহলে সে কোথায় লুকিয়েছিল? এমন কোথাও লুকিয়েছিল যেখানে এশা তাকে দেখতে পায়নি। তাহলে সেটা হতে পারে আলনা। হ্যাঁ, সে আলনার পেছনেই লুকিয়েছিল। তপু আর আরিশ রুমে এসে যা যা করেছে খুনি এখানে লুকিয়ে সেই সব কিছু দেখেছে এবং শুনেছেও। এবং তপু আরিশ ঘর থেকে যাওয়ার পরই কিলার সীমাহীন ঘৃণা আর রাগ নিয়ে এশার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, বীভৎসভাবে তার উপর শারীরিক নির্যাতন চালায়, আর তারপর তাকে খুন করে। এরপর কোনো একটা বিশেষ কারণে সে এশার মাথাটা কেটে সাথে করে নিয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে খুনিটাকে? আর হ্যাঁ, খুনি অবশ্যই এমন কেউ হবে যে আমাদের সাসপেক্ট লিস্টের বাইরে। সিরাজ তখন লিনাকে বলে কিন্তু ম্যাম খুনি যেই হোক হিসাব তো মিলছে না একটা জায়গায়, সেই বন্ধ ঘর থেকে পালিয়ে গেল কিভাবে? শফি বলে হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি ম্যাডাম, কিভাবে সে পালালো? এবার লিনা খুঁজতে খুঁজতে পেয়ে যায় একটা জানালা। সে সেটা 2-1 ধাক্কা দিতেই খুলে যায়, আর তখনই তারা বুঝতে পারে খুনি এখান দিয়েই পালিয়ে গেছে। সিরাজ তখন লিনাকে বলে আর ম্যাম সেই স্লাইস কেকটা কিভাবে ঘরে আসলো? লিনা তখন বলে চলুন এবার এই হিসাবটাই মিলাতে যাচ্ছি। লিনা আসে রহমানের বাড়ি, তাকে জিজ্ঞেস করে আপনার কয়জন ছেলে মেয়ে? রহমান জানায় আমার একটাই ছেলে আর 1 মেয়ে। ওইদিকে সিরাজ তার মেয়ে রুমিকে জিজ্ঞেস করে সেদিন কি আপনার মেয়ের কেক কেটে এশাকে দিয়েছিলেন? রুমি বলে কই না তো। সিরাজ বাচ্চাকে জিজ্ঞেস করে কি কেক ছিল সেদিন? বাচ্চা জানায় ভ্যানিলা কেক। সিরাজ আরও জিজ্ঞেস করে কে নিয়ে এসেছিল? রুমির বাচ্চা জানায় আমার মামা নিয়ে এসেছিল। এদিকে লিনা রহমানকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার ছেলে কি কাজ করে বলুন তো? রহমান জানায় আমার ছেলে আসিফ তো আমার কাছেই থাকে না। লিনা বলে আমি প্রশ্ন করেছি সে কি কাজ করে, আমাকে সেটার উত্তর দিন। রহমান জানায় আমার ছেলে MBBS ডাক্তার। এদিকে আমরা আসিফকে দেখি, আসলে আসিফই ছিল মাহবুব।
তার পুরো নাম আসিফ মাহবুব, আর সে একজন ডাক্তার, তবে একটা পাগল ডাক্তার সে। আসিফের আশেপাশে বেশ কিছু মানুষের কঙ্কাল দেখা যায়, সেইগুলোকে দেখে আর হাসতে থাকে আর নিজের মনেই নাচতে থাকে। বাইরে বেরিয়ে আসিফ দেখে পুলিশের গাড়ি, তাই সে সেখান থেকে আর বাইরে আসে না, সেখানেই লুকিয়ে থাকে। এরপরে ভেতরে চলে যায় লিনা আর তার টিম। লিনারা আসলে কোনোভাবে আসিফের আস্তানার খবর পেয়ে গিয়েছিল, তাই তারা এখানে চলে এসেছে। লিনা গিয়ে একটা কঙ্কালকে দেখতে পায়, তারপর একটা কাটা পাও দেখে, আর সেখানে একটা কঙ্কাল মাথাও পায়। একজন মহিলা এসে কঙ্কালের দিকে ইশারা করে কিছু বলার চেষ্টা করে। লিনা তখন তাকে জিজ্ঞেস করে, কি বলবেন বলুন, কি এগুলো আর কার এগুলো? ফ্ল্যাশব্যাকে দেখা যায় আসিফের মা খুব ভালো কেক বানাতো, আর সে আজ একটা কেক বানিয়ে আসিফকে টেস্ট করায়। আসিফ তো খুব পছন্দ করে। আর আসিফের বাবা রহমানের ছিল পরকীয়ার সম্পর্ক, তাও তার কাজের মেয়ের সাথে, তাই সে তার বউকে পছন্দ করত না। সে তো শুধু আসিফের মাকে বিয়ে করেছিল তার বাবার বেকারির লোভে, কিন্তু সেই দোকানটাও বন্ধ হওয়ার পথে। তাই আসিফের মা আজ একটা কেক বানিয়ে বলে, আমি এটা বানিয়েছি, একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে, হতে পারে এটা দিয়ে আবারও আমাদের কেকের ব্যবসাটা উঠে যাবে। রহমান তখন বেশ চেঁচামেচি করে টেস্ট করে, কিন্তু সেটাতে কিছু একটা মিশিয়ে দিয়েছিল কাজের মেয়ে, তাই রহমান খেতে পারে না আর খুব গালিগালাজ করে আসিফের মাকে। আসিফের মা দিনরাত রহমান আর এই মেয়ের পরকীয়া দেখে অতিষ্ঠ হয়ে যায়, তাই সে বাধ্য হয়ে আত্মহননের পথ বেছে নেয়। আসিফ এসে দেখে তার মায়ের রক্তাক্ত নিথর শরীর, সে প্রচুর কাঁদে আর তার মাকে বারবার ডাকতে থাকে। যত দিন যায় আসিফ তত রাগী আর জেদি হতে থাকে। রহমান তার গার্লফ্রেন্ডের কথায় আসিফকে মারধরও করা শুরু করে। আসিফ তার বাবার পরকীয়া নিজ চোখে দেখে আর নিজের মধ্যেই একটা হায়নার জন্ম দেয়। সেই বাড়িটা ছেড়ে বেরিয়ে যায় এক নতুন মিশন নিয়ে, আর তারই ফল আজকের এতগুলো খুন। সেই বাড়ি ছেড়ে একটা পুরনো বাড়িতে ওঠে আসিফ। একা একা তার দিন কাটতে থাকে। সে কল্পনা করত তার মা তার কাছেই আছে, তাই সে একা একাই কাঁদত, আবার একা একাই হাসত। ধীরে ধীরে সে সম্পূর্ণভাবে একটা মানসিক রোগীতে পরিণত হয়। একদিন আসিফের দাদিকে নিয়ে আসে রহমানের সেই কাজের মহিলা। তাকে রেখে বলে, এখানে উনি কিছুদিন থাকবেন, আর আমি যাই, আপনার বাবা আমার জন্য অপেক্ষা করছেন। আর তখনই আসিফ তাকে আক্রমণ করে ইনজেকশন নিয়ে, আর তাকে বাথরুমে নিয়ে কাটাছেঁড়া করে কঙ্কাল বানিয়ে রেখে দেয় সাজিয়ে। তার কাটাছেঁড়া করার পর ক্লিন করার কাজে হেল্প করত মর্গের মাহবুব, আর এইভাবে মাহবুব জড়িত ছিল তার সাথে। বর্তমানে লিনা আসিফের দাদিকে বলে, তো এই হচ্ছে রহমান সাহেবের কাজের মহিলা। আর এই মহিলার জন্যই গল্পের শুরুতে রহমান জিডি করতে এসেছিল। লিনা এরপর তার অফিসারদের জিজ্ঞেস করে তারা কি ঘরে কিছু পেয়েছে। তারা জানায়, না ম্যাম, আমরা খুঁজেছি, তাকে পাইনি। লিনা তখন বলে, তাহলে এখন সব চেকপোস্টগুলোকে বন্ধ করে ফেলো, যেন কোনোভাবেই ওই আসিফ পালাতে না পারে। এরপরে লিনা সেই কঙ্কাল মাথাটাকে দেখে, আর সে অনুভব করে এটাই হয়তো এশার মাথা। লিনা তখন কিছুক্ষণ ঘরের আশপাশটা দেখে নেয়, আর গন্ধ পেয়ে সেই ঘরে আসে যেখানে আসিফ মানুষ কাটাকাটি করে। কিন্তু লিনা সেখানে আসিফকে পায় না। মারাত্মক গন্ধের কারণে লিনা সহ্য করতে না পেরে বাইরে চলে আসে, আর বাইরে আশেপাশেই দেখে আসিফকে সে খুঁজে পায় কিনা। তখনই খুঁজতে খুঁজতে সে একটা পানির ট্যাঙ্কির কাছে গিয়ে দাঁড়ায় আর দেখতে থাকে এখানে আসিফ আছে কিনা। তখনই ট্যাঙ্কের ভেতর থেকে চাকু বেরিয়ে আসে, যার আঘাত লাগে লিনার হাতে। লিনা তো সাথে সাথে দূরে গিয়ে ছিটকে পড়ে। সেই সময়ে বেরিয়ে আসে আসিফ। আসিফ এখানেই এতক্ষণ লুকিয়েছিল। যেহেতু তার টার্গেট লিনা ছিল, তাই সে লিনার উপরই ঝাঁপিয়ে পড়ে তাকে মারার জন্য। লিনা তাকে মেরে বন্দুকটা আনতে যায়, কিন্তু আসিফ পেছন থেকে এসে লিনাকেই বেহুশ করার ইনজেকশন পুশ করে, আর তাকে নিয়ে আসে কাটাকাটি করার রুমে, যেখানে সে বডিকে গলিয়ে কঙ্কাল বের করে। আসিফ হেসে বলতে থাকে, যা আমার তা আমারই থাকবে, এখন মাংস না পেলে হাড্ডি পেলেও চলবে, বুঝুন এই লোক কতটা সাইকো। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই আসিফ সব সময় এশার আশেপাশেই ঘুরঘুর করত। সে সব সময় তাকে বলতো সে তাকে কত পছন্দ করে, কিন্তু এশা যেহেতু একমাত্র তপুকেই পছন্দ করত, তাই নাসিরের মতো আসিফকেও সে এড়িয়ে যায়। কিন্তু নাসিরের থেকে আসিফ ছিল ডাবল সাইকো। সে কি আর এশাকে এত সহজে ছাড়বে? সে তো মাংস ছাড়া হাড্ডি পেলেও খুশি। এশা যখন রুমির মেয়েকে পড়াতে আসতো, তখন সেখানে এসেও ডিস্টার্ব করতো আসিফ। একদিন আসিফ একটা কেক পাঠায় তাকে। পড়াতে আসার পর আসিফ এশাকে বলে, কেকটা কি সে খেয়েছিল? এশা বলে, তো সেটা আপনি পাঠিয়েছিলেন? আসিফ বলে, হ্যাঁ আমি পাঠিয়েছিলাম, আমার আম্মুর হাতের রেসিপি এটা। লিনা বলে, না আমি খাইনি, পড়ে আছে এখনো। তখন রুমি আসিফকে দেখে এসে বলে, আসিফ তুই আমার বাসায় কেন আসলি?
আমি তোকে মানা করেছি না আসতে? আসিফ বলে বাচ্চার জন্য কেক এনেছি জন্মদিনের। রুমি বলে বেরিয়ে যায় এখান থেকে, আমার বাসায় আর কখনো আসবি না। কতবার মানা করেছি তাও চলে আসলি, যা বলছি যা। অর্থাৎ রুমি হয়তো তার ভাইয়ের ব্যাপারটা বুঝতে পেরেছিল যে সে যে এশার পেছনে পড়ে রয়েছে, তাই সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তারপরই আসিফ লুকিয়ে ঘরের চাবির ছাপ নিয়ে চলে যায় আর নকল একটা চাবি তৈরি করে রাতের বেলা ঘরে ঢুকে পড়ে। ফ্রিজ থেকে একটা কেকের টুকরো এনে এশাকে দিয়ে বলে, এটা খাও। এশা তখন অবাক হয়ে বলে, আপনি এত রাতে? আপনি কি পাগল? আসিফ বলে, আচ্ছা আমি এটা রাখছি, পরে খেয়ে নিও, আর এই রিংটা তোমার জন্য। আমার ভ্যালেন্টাইন হয়ে যাও প্লিজ। এশা সব শুনে বলে, আপনি কি বলছেন বলুন তো? আপনি কি সত্যি পাগল? আমি কিন্তু আপনার বোনকে ডাকবো, প্লিজ চলে যান। আসিফ বলে, আমাকে বিয়ে করো প্লিজ এশা, প্লিজ। এশা বলে, আরে আমি কি বলছি আপনার কি কানে যাচ্ছে না? আমি বলছি আপনি যান এখান থেকে, যান বলছি। এশা এশার কথা বলছিল আর আসিফ তো তার কথাই আওড়াচ্ছিল। সে বলতে থাকে, তুমি কি আমাকে চাও না? এশা বলে, আপনি কি যাবেন? প্লিজ যান। তখনই আসিফ লুকিয়ে পড়ে আলনার পেছনে আর ঘরে আসে তপু, এরপরই আসে আরিশ। আর এই সব কিছু দেখার পর তারা চলে যায়। আর তখনই আসিফ ভয়ঙ্কর হয়ে ওঠে। এশা তো বুঝতেই পারেনি আসিফ তার রুমেই লুকিয়ে আছে। সে তো এসেই এশার উপর শারীরিক নির্যাতন চালায় আর তাকে হত্যা করার পর তার মাথা নিয়ে পালিয়ে যায়। বর্তমানে সে লিনাকে গলিয়ে কঙ্কাল করার জন্য বাথটাবে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ মেশাতে থাকে, কিন্তু ততক্ষণে লিনার হুঁশ ফিরে আসে আর সে তার সাথে ফাইট করে কল করে তার ফোর্সকে আসার জন্য। আবারও আসিফ লিনাকে আঘাত করতে গেলে সে বাথটাবেই লিনা তাকে ফেলে দেয় আর নিজের তৈরি করা পাপের মধ্যে আসিফ নিজেই ঝলসে যায় আর মুক্তি পায় এশা। সে তার ন্যায় বিচার পেয়ে এখান থেকে মুক্ত হয়ে চলে যায়। এর বেশ কিছুদিন পর এশার বান্ধবী লিনাকে নিয়ে আসে এশার বাবার সাথে দেখা করাতে। এশার বান্ধবী লিনাকে বলে, এশা মারা যাওয়ার পর তার মাও মারা যায়, তারপর থেকে চাচা কেমন জানি হয়ে যান, সারাক্ষণ এই কবরের পাশে দাঁড়িয়ে থাকেন। এবার এশার বান্ধবী এশার বাবাকে বলে, চাচা ইনি আমাদের এশার কেসটা জিতেছেন, লিনা ম্যাডাম। ছোটবেলায় আমাদের এই আজিমপুর গার্লস স্কুলেই পড়তেন, চিনতে পারছেন না? লিনা তো এক দেখাতেই তাকে চিনে যায়, কারণ এই হচ্ছে সেই লোক যে তাকে আজীবনের ট্রমা দিয়েছে। ছোটবেলায় পড়তে আসার সময় এই লোক লিনাকে শারীরিকভাবে নির্যাতন করে। লিনা তো একবার তার মুখ দেখার সাথে সাথে তার থেকে মুখ ঘুরিয়ে নেয় আর সেই লোকটাও তখন লজ্জায় মাথা নত করে মুখ সরিয়ে নেয়। কোন মুখেই বা সে তার দিকে তাকাবে? আজ যেন তার কৃতকর্মের ফলই তার দিকে ঘুরে আসলো। লিনা আর ফিরে না তাকিয়েই সেই জায়গা থেকে চলে যায়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এজন্যই বলে না, পাপ তার বাপকেও ছাড়ে না আর কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। তাই এশার বাবাও হয়তো তার মেয়েকে হারিয়েই তার কর্মফল ভোগ করেছে। যাকেই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।